সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের স্নেহাশিস জানাই। আগামী শারদীয়া উৎসব মা আসছেন, তার জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি। আমি তো নিজে বেশি ভালো করে জানি যে কত সংগ্রাম, কত বাধা সমস্যা জীবনের সব কিছুর মধ্যে। শিক্ষার্থী জীবন থেকেই তো পড়ার ব্যাপার, তো পড়াশোনা নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে প্রাণ ভরে কিছুই করতে পারিনি। তার কারণ আমার ছোটবেলা থেকে বিরাট ইতিহাস আছে। এই যে সাহিত্যতে বা পড়াশোনার মধ্যে যে এত নেশা, এটা তৈরি হওয়ার পেছনে বিশাল ইতিহাস আছে। আমি ছোটবেলা থেকে যদি বলি, ছোটবেলা তো আমি মাকে হারিয়ে খুবই অসহায় হয়েছিলাম। সেটা একটা বিরাট আমাদের কষ্ট, বেদনা এবং শূন্যতা ছিল। তার মধ্যেই বাঁচতে হয়েছে, তার মধ্যেই পড়াশোনার এত নেশা। কিন্তু আমি প্রাইমারি স্কুলে, গ্রাম আমাদের এতই ভেতরের গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, যে সেখানে পাঠ্য বই ছাড়া আমি স্কুলেও কম যেতাম, বাবার কাছেই পড়তাম। কেননা বর্ষাকালে কাদা বৃষ্টি, মাঠ পেরিয়ে যেতে হয়। তাই এসব কারণে বই, লাইব্রেরি এসব তো চোখে দেখিনি। ওই পড়ার বইগুলোই বারবার পড়তাম। এভাবে কি হয়? মনের মধ্যে যে খেদ, মনের ক্ষুধা, পড়ার নেশা, তৃষ্ণা, সেসব তো চেপেই রাখতে হয়েছে। তারপরে যখন শহরে উচ্চ শ্রেণী অনার্স কলেজে পড়তে গেলাম, তখন আরেক সমস্যা। তখনকার দিনে না, শহরে মেয়েদের হস্টেল ছিল না, মেসও ছিল না। হয়তো যাদের বাড়ি আছে বা বাড়ি ভাড়া করে, তা এরকম আমাদের লোকবল, অর্থবল ছিল না। আমার বাবাও তার জীবনে খুবই অসহায় সংগ্রামের মধ্যে চলেছেন, সেই জন্য সেটা সম্ভব হয়নি। কি হলো তাহলে? হলো ওই লোকের বাড়িতে অনেকবার পরীক্ষা করে করে, অনেক ঠকে, অনেক কষ্ট পেয়ে সে হলো না। তারপরে শেষকালে আমাদের এক মাস্টারমশাইয়ের বাড়িতে আমাকে বাবা রেখে এলেন পড়াশোনার জন্য। কিন্তু সেখানে ওই আগের ইতিহাস মতোই প্রচণ্ড কাজের চাপ। গ্রামের মেয়ে বলে প্রচুর কাজ করতে পারতাম সংসারে, ঘরে বাইরে। অজস্র কাজের চাপে আমি পাঠ্য বই পড়তে পারলাম না। আমার যে নেশা, বহু বই পড়বো কী করে? খালি রবীন্দ্র রচনাবলীটা ছিল, ওদের পেয়েছিলাম, সেইটা একটুখানি সময় পেতাম না, একটু দেখতাম, ভীষণই আগ্রহ ছিল, কোনো রকমে একটুখানি দেখতাম, সুযোগ পেতাম। ভোরে উঠে রাত্রি 11টা পর্যন্ত কোনো সময়ই সুযোগ ছিল না। সুতরাং কি হবে সেই পড়ার তবে কি আমার মনে এমন মেধা আর ক্লাসে একাগ্রতা আর বাংলা ইংলিশে ভালো জ্ঞান ছিল ছোটবেলা থেকে। সেই জন্য আমি বরাবরই ভালো ফল করেছি, রেজাল্ট ভালো করেছি, সেই জন্য এগিয়ে গেছি উচ্চ শিক্ষা পর্যন্ত। কিন্তু পড়াশোনার যে খেদ, আশা, মনের ক্ষুধা, সেটা কিন্তু মেটেনি। আমি, সবাই ভাবে যে আমি অনেক, ওই 6 দশক ধরে বলছেন, বা বহুদিন ধরে, সারা জীবন ধরেই বোধহয় পড়ার সুযোগ পেয়েছি। আমি যেটুকু বললাম এতেই বোঝা যাচ্ছে না, তা সম্ভব হয়নি। সে সুযোগ আমার জীবনে আসেনি। সুতরাং ইউনিভার্সিটির কথা বলি, ওখানে হস্টেলে থাকতাম, কিন্তু সেখানেও আরেক বিচিত্র অভিজ্ঞতা। ওই 7 সিটেড রুমে, শহুরে হট্টগোলের মধ্যে মানিয়ে নেওয়া সবার সঙ্গে খুব মুশকিল ছিল। পড়াশোনাও লকে উঠলো। ওই ছুটিতে বাড়িতে গিয়ে কোনো রকমে পড়া আর কি শেষ করতাম। সামারে আর পুজোতে ওইভাবেই পরীক্ষা দিয়েছি। পড়ার সুযোগ সুতরাং কোনোটাতেই পেলাম না। লাইব্রেরিতে ওই হলে বসে একটু হয়তো বই টই দেখার সুযোগ পেতাম। তা না হলে যেসব লাইব্রেরি দেখতাম, সেই লাইব্রেরিগুলোর দিকে তাকিয়ে আমার খালি আফসোস, চিন্তা ভাবনা হতো যে এইরকম একাধিক লাইব্রেরিতে গিয়ে আমি কবে স্বাধীনভাবে
কবে ইচ্ছে মতো আমি বই অনেক পড়তে পারবো সেটাই জীবনে আসেনি। তাই এইভাবে আমার তারপরে দেখলাম যে আমাদের মানে ফ্যামিলির, বলছিলাম বাবা স্ট্রাগল, ফ্যামিলির লোক বল, আর্থিক অবস্থা সমস্ত বিবেচনা করেই আমি মানে অনেক উচ্চশিক্ষার আরও এমফিল পিএইচডি এসব স্বপ্ন থাকলেও আমি কলকাতা শহরে কোনো ঠিকমতো একটা কাজ পেয়ে বা মেশ পেলাম না সুযোগ। সুতরাং আমাকে পরীক্ষা দিয়েই আর কি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতার পদে যোগ দিলাম। সেখানে গিয়েও খুব একটা বড় লাইব্রেরি পাইনি, তবে কিছু বই তো আমাকে সংগ্রহ করতে হয়েছিল পড়ানোর জন্য, আর ওখানে যা পেয়েছিলাম সেইগুলো পড়তাম। বা ধীরে ধীরে কিছু কলেজ স্ট্রিট তো অনেক দূরে, অত কিনতে পারতাম না, সেটা কলকাতায় এসে সম্ভব হয়েছিল। তার কয়েক বছর পরে আবার ওর মধ্যেই বিএড হলো, শুরুতেই খুব ভালো রেজাল্ট করলাম, তারপরে কলেজে যোগ দিলাম। কিন্তু তার মধ্যে একটা কথা বলি, আমাদের গ্রামে বাল্য বিবাহ ছিল, আর এই যে বিবাহ বিরোধী ও বাল্য বিবাহ বিরোধী হয়ে আমি এতদিন উচ্চশিক্ষা পর্যন্ত চালিয়েছিলাম, কিন্তু আর আমার প্রতিরোধ করা সম্ভব হলো না। পারিবারিক এবং সমাজের চাপে আমাকে সংসার করতে হলো। তার মানে আমি বুঝে গেলাম কিছুদিনের মধ্যেই যে এই সংসার এদিকে কর্মজীবন, এই চাপের মধ্যে আমি যেটা চেয়েছিলাম, আমার পড়াশোনার নেশা, অনেক বই পড়বো, এছাড়া আমার জীবনে আর কিছুই যেন ভালো মনে হতো না, কিছুতেই আর মন যেত না। সুতরাং সেইটা এখনো করতে পারলাম না। আমার মানে দীর্ঘদিন পড়াশোনা আগে করব, তবে তো সাহিত্য চর্চা করব। দীর্ঘদিন পড়াশোনা সাহিত্য চর্চাটা আমার ভাগ্যে জোটেনি। আমি সত্যি কথা বলতে গেলে আমার বিবাহিত জীবন এসব পরেও যেটা সমস্যা হলো, ওই পড়ার আমি ঠিক সুযোগ পেলাম না, সময় কোথায়। সুতরাং এই সংসার, শিশু সব নিয়ে তাহলে সংসার জীবন 50 বছর, আর কর্মজীবন স্কুল কলেজ নিয়ে 36 বছর, এইগুলোতেই তো আমার কেটে গেল। আর আমি খুব সিনসিয়ার ছিলাম, মানে স্কুলেই হোক কলেজেই হোক আমার পড়ানো, ক্লাস ঠিক মতো করা, এগুলো আমি একদম প্রাণ গেলেও সংসার ডুবে গেলেও করে যাবো, এরকম একটা মেন্টালিটি। সুতরাং ওই কারণে আমি পড়ার সুযোগ স্বাধীনভাবে আলাদা করে পাইনি। তাই এইভাবে চলতে চলতে ওই শেষের দিকে বললাম, তার মানে 2005-এ আমি রিটায়ার করেছি, 2001 থেকে আমি একটু পড়ার সুযোগ পেলাম, আর বই পড়ারও সুযোগ পেলাম। এবং কলেজ স্ট্রিট কাছে ছিল বলে বই আমাদের কলেজেও অনেক পেতাম, বসে বা আনানো হতো, সেসব পড়ার আবার সুযোগ পেলাম। তবে কলকাতা গিয়ে অবসরের পরে আমি বিরাট সুযোগ পেলাম, তখন সব দায়িত্ব আমার শেষ হয়ে এসছে। সেখানে গিয়ে আমি সুযোগ পেলাম একাধিক লাইব্রেরিতে ছোটা, এবং কলেজ স্ট্রিট গিয়ে আমার ইচ্ছে মতো বই কেনা আনা, এগুলো অল্প সময়ের মধ্যে খুবই কঠিন পরিশ্রম এবং সংগ্রামের ব্যাপার, আমাকে সেটাই করতে হয়েছে। সুতরাং ওই যে নেশা ছিল পড়ার, সেই পড়ার নেশা হতে হতেই পড়ার থেকেই আমার এই লেখার মধ্যে আসা। পড়াশোনার থেকে লেখা আসবে এটা ঠিকই শেষকালে, কিন্তু কিভাবে এলো? আমি ওই বিবাহ বিরোধী বলেই আমি অনার্স পড়ার সময় এবং পড়ানোর সময় স্টুডেন্টদের, আমাদের সমাজ দর্শনের একটা টপিক ছিল বিবাহ ও পরিবার, বিশাল আলোচনা। আমি মানে শ্লোক টোক দিয়ে, গীতা সব মন্ত্রতন্ত্র দিয়ে বিশাল ব্যাপার। তা সেটা আমি খুব বড় একটা গবেষণামূলক আমি বিশাল লেখা লিখেছিলাম। শেষের দিকে যখন দেখলাম যে আমি তো স্টুডেন্টদের নিয়েই ব্যস্ত, আমি নিজের পড়ার জন্যও ছুটি নিচ্ছি না, কানাগারে কিছুই করছি না, আর কলকাতায় একটু হয়তো বই টইয়ের জন্য যাই, তা সেই জন্য আমি ওই লেখাটা আমার স্যারকে দেখালাম। বললো হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো লেখা, হয়ে যাবে পিএইচডি। অধ্যাপিকা হলে মহাবিদ্যালয়ের যে মহাজ্ঞান, ছেলেমেয়েরা বড় তখন হয়ে যাচ্ছে, তরুণ যুব সমাজ, তাদের মানে চরিত্র, ব্যক্তিত্ব, বিস্তারিত চেতনা,
সদাচার, মানে সত্যিকার মানুষ হয়ে গড়ে ওঠা যায়, এটা করতে গেলে কিন্তু তাদের অনেক জ্ঞান দিতে হবে। সুতরাং অধ্যাপিকারও জ্ঞান চর্চা দরকার, সেটা হয়েছে, সেটা করারও চেষ্টা করেছি, কিন্তু সেটাই মূল কারণ না সাহিত্য চর্চার। আমি একটু আগেই বলেছি, আমার নিজের যে ভেতরের অন্তরের একটা স্পৃহা, পাগলামি, নেশা, পড়া, এবং পড়া বেশি হলো বলেই লেখা। সেই জন্য আমি, দেখা যাবে আমার বইগুলো দেখলেই যে আমি মানে তথাকথিত যে সাহিত্যক্ষেত্রে কাল্পনিক কবিতা বা গল্প উপন্যাসের যে মানে কদর বা আকর্ষণ বেশি, সেইটা বরং আমার কঠিন মনে হতো, বেশি লিখতে পারিনি, কম লিখেছি। আর আমার বেশিরভাগ প্রবন্ধ লেখা। তার কারণ হচ্ছে আমি এত জ্ঞান চর্চা, এত বেশি বই পড়েছি এই শেষ জীবনে, অসম্ভব পড়েছি পরিশ্রম করে, ছোটাছুটি করে। তার জন্যই আমার লেখার কথাটাও এসে গেল। এত বেশি পড়াশোনা, এত বেশি জ্ঞান চর্চা ছাত্রছাত্রীদের তো দিতেই হয়েছে, কিন্তু ওই যে বইটা বিবাহ পরিবার, ওর থেকেও, এবং এই যে এত পড়া, জ্ঞান চর্চা, জ্ঞান, এর থেকে কিন্তু লেখার দিকেও ঝোঁক এলো। আমার মানে বই পড়ার এত আগ্রহ, অস্থিরতা, যে সময় চলে যাচ্ছে, আমার বোধহয় আর কিছু হলো না, আমি আরও পড়তে চাই, এরকম একটা, এর জন্যই যে ভেতরের অন্তরের যে একটা তাগিদ, এবং তার সঙ্গে অধ্যাপনারও, যুব সমাজের কল্যাণ, সমাজের কল্যাণও ছিল সেটার জন্য, কেননা তাদের হাতে ভালো ভালো বই তুলে দেওয়া উচিত, এটাও ছিল। এইসব, এটা একটু কারণ ছিল, কিন্তু আমার ভেতরের যে পড়াশোনা, জ্ঞানের ক্ষুধা এবং কঠোর জ্ঞান চর্চা, এটাই কিন্তু প্রধান কারণ এই লেখাপড়ার। এবং এইভাবে যে আমি কখন 120 মতো বই লিখে ফেললাম, আমার নিজেরই খেয়াল নেই। পাঠকদের প্রশংসা, লেখক দাদাদের আশীর্বাদ, এইসব নিয়েই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, অনেক লিখেছি, আরও লিখতে হবে বোধহয়। শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে তো তরুণ, কিশোর, যুব সমাজের জন্য আমাকে ভাবতেই হবে, কেননা ওদের তো প্রধান হচ্ছে শিক্ষা বা ব্যক্তিত্ব, মানুষ তৈরি করা। সুতরাং সেটা করতে গেলেই তাদের জন্য ভাবতে হবে। সমাজসেবার সঙ্গে যুব কল্যাণ সেবার কথাও আসছে, সুতরাং সেই জন্য ওদের জন্যই বেশিরভাগ লিখতে হবে, ওদের কিসে ভালো হবে, সেই কারণেই এত বিচিত্র সব লেখা। এবং লেখা আমাকে ওইভাবেই সময় চলে যাচ্ছে এরকম একটা অস্থিরতার মধ্যে, আমি যখন যেটা সুযোগ পেয়েছি, যে বই পেয়েছি, সেটাই পড়া বা সংগ্রহ করা, পড়াশোনা এগিয়ে নেওয়া, স্টাডি করা, এটা সব সময় করেছি। সেই জন্য আমার এই লেখার দিকে যখন যাচ্ছি, তখন নানা রকম লেখা সম্ভব হয়েছে। এবং আমার জীবনের আরেকটা খুব লক্ষ্য ছিল যে আমাদের সংস্কৃতি, সাহিত্যের ইতিহাসেও তারা খুব বিখ্যাত, সেটা হচ্ছে সমাজ সংস্কারক রাজা রামমোহন এবং পণ্ডিত বিদ্যাসাগর। তারা কিন্তু নিজের পয়সায় সমস্ত বই, মূল্যবান দরকারি ছাপিয়ে সমাজে মানুষের হাতে দিতেন। তা আমারও এই অভ্যেসটা, এই সদ অভ্যেসটা আর কি আছে বরাবর, সেটা আমাকে এখনো করতে হবে, এরকম একটাও তাগিদ আছে। এই রবীন্দ্র স্মারক পুরস্কার মনোনীত হওয়ার মানে খবরটা শুনেই আর কি, কথাটা শুনেই আমি কি বলবো, আমার একটা অনির্বচনীয় অনুভূতি হচ্ছে, যা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই প্রসঙ্গে একটু বলি, আমার যে সিনিয়র, আমার লেখক দাদারা, তাদের তো আশীর্বাদ ধন্য হয়েছি, আর পাঠকদের প্রশংসা ধন্য হয়েছি। তার সঙ্গে কোনো কোনো প্রকাশনা কর্তৃক কিছু কিছু বইয়ের জন্য আমি পুরস্কারও পেয়েছি। তাহলেও কোনোদিন এত বড় পুরস্কার পাবো এটা ভাবনা বা কল্পনাতেও আনতে পারিনি। কারণ আমাকে বিশ্রাম, সব কিছু, বিলাসিতা, সুখ, ভালো লাগা সব ত্যাগ করেই আমাকে কঠোর পরিশ্রমে আমাকে এই পড়াশোনার মধ্যে এগিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, সেই জন্য এখন আমার মধ্যে একটা মানে চেতনা বা মনোভাব বা ইন্সপিরেশন, যাই হোক, দেখা দিয়েছে
যে আমি কি এই যে এত বড় পুরস্কারের মর্যাদা রাখতে পারবো। আমাকে পরমাত্মার যে শক্তি, সেই কৃপা শক্তি, তাতেই হয়তো আমাকে সাহিত্য সাধনা করে সমাজ কল্যাণ, যুব কল্যাণের জন্য আমাকে এগিয়ে যেতে হবে। জনবিস্ফোরণের জন্য যে কর্মসংস্থান সংকোচন হয়েছে, সেই জন্যই ছেলেমেয়েরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, এটা খুব স্বাভাবিক। বা তারা বাইরের অনেক বই পড়ার দিকেও মন দিতে পারছে না, কিন্তু এটা সবসময় ঠিক না। অনেক ছেলে মেয়েই নেটের দোহাই না দিয়েও অজস্র বই হাতে নিয়ে পড়াশোনা করে। আর যারা মেধাবী, সত্যিকার মানে জ্ঞান পিপাসা আছে, এ সমস্ত ছেলে মেয়ে, তারা তো সবসময়ই পাঠ্য বইও ভালো করে পড়ে এবং তার রেজাল্টও ভালো করে, তার সঙ্গে অজস্র বই পড়াশোনা করে। যার জন্য আমরা চারিদিকে তাকালে, আমরা একটু সজাগ হলে, সচেতন হলে দেখতে পাই যে অনেক ছেলে মেয়েই বহুমুখী একটা জ্ঞান অর্জন করে চিন্তাধারা নিয়ে চলে, তাদের ক্ষমতা শক্তি স্ফুরণ হয়েছে। আধ্যাত্মিক চেতনাবোধ নিয়ে আমি একটা কথা বলি। আমার ছোটবেলা থেকেই এইটার ব্যাপারে একটু খুব আগ্রহ আছে, বুঝি না বুঝি। যেমন আমার বাড়িতে গীতা একটা ছিল, সেই গীতাটা নিয়ে আমি নাড়াচাড়া করতাম। তখন সংস্কৃত অত শিখিনি, কিন্তু শুনেছিলাম যে আবৃত্তি সর্বশাস্ত্রানাম বোধাদপি গরীয়সী, তাই উচ্চারণ করে করে বাংলা লেখাগুলো করলে আমার মনের মধ্যে এবং কানে যেন একটা ঝঙ্কার সুর আসতো। সেই কারণে ওটা আমি দেখতাম, নাড়াচাড়া করতাম, তার থেকে আমার আগ্রহ। তাছাড়া আধ্যাত্মিক ব্যাপারে আমি রবীন্দ্র রচনাবলী ঘাঁটতাম, রবীন্দ্র রচনাবলী, গীতাঞ্জলি, এই নৈবেদ্য, এইসব কবিতা করতে করতে আমি সমস্ত কিছুর মধ্যে সাধারণ প্রেমের কবিতা, প্রকৃতির কবিতার মধ্যেও যেন আমি ঈশ্বরের আধ্যাত্মিক চেতনা স্ফুরণ দেখতে পারতাম। সেই জন্য আমি রবি ঠাকুরের কবিতা এত পড়তাম, পছন্দ করি। তা আধ্যাত্মিকতা আমার দিকে আগ্রহ আছে, সেই কারণে আমার আর কি। আর আমি দর্শনের লোক, সুতরাং দর্শন তো একটা অল পারভেসিভ, অল ইনক্লুসিভ সাবজেক্ট। এর মধ্যে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি আছে, অ্যাটম সব আছে, তেমনি একটা অলৌকিক, অতীন্দ্রিয়, আত্মা, পরমাত্মা, এসব বিষয়েও চলে আসছে। আসলে আমি যুব সমাজ, সমাজ কল্যাণের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু প্রায় অনেক বই লেখা হয়ে গেছে। মানে দেখলে মনে হবে বোধহয় আর কিছু লেখা নেই, তো যথেষ্ট, এই পড়ুক না, এই করলেই যথেষ্ট, এই পড়লেই, এই শিখলেই যথেষ্ট। কিন্তু লেখক হিসেবে তো লেখার মধ্যেই আমার বাঁচা। আমার সত্যি কথা বলতে কি, যেমন পড়ার নেশা, তেমনি এখন লেখার নেশাও ধরে গেছে পড়াশোনার পরে। সুতরাং এই শেষ জীবনে এই লেখা নেশার জন্য আমার মনে হয় আমি এই লেখার জন্যই বেঁচে আছি, মানে বই পড়া আর এই লেখার জন্যই বেঁচে আছি। সুতরাং এটা বন্ধ হয়ে গেলে বোধহয় আমি বাঁচবো না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা, আমার যেন চোখ, হাত আর মনটা যেন মানে মোটামুটি ঠিক রাখেন আর কি। তবে আর কিছু লিখতে পারবো কিনা বা সেটা আমার পরমেশ্বরেরই ইচ্ছা। তবে লেখাটা এমনই জিনিস যেটা আগে থেকে প্ল্যান করে কিছু বলা যায় না। যখনই মনে নানা রকম পরিকল্পনা আসে, লেখার ভাব আসে, তখনই লেখার কলম চলতে শুরু করে। এইভাবেই হয়। সেই জন্য এখন চোখের অসুবিধা হলেও বড় বই না লিখলেও ছোটোখাটো মূল্যবান অনেক বই লেখা হয়ে যাচ্ছে, অভ্যাসবশত বা নেশাবশত। সুতরাং সেগুলো অনেক কাজেই লাগবে, সকলেরই কল্যাণে লাগবে। তবে কি ভালো করে বলতে গেলে আমি বলি যে ওই সমাজ কল্যাণ, যুব কল্যাণ, তাদের হাতে বই তুলে দেওয়া, লাইব্রেরিগুলোতে বই পাঠানো, আর এই যে বই সব, সেগুলো কি বিষয়, যেমন যুব কল্যাণ, সমাজ কল্যাণ এসব বললাম, তেমনি দেশ গঠন, তারপরে সমাজ গঠন, তারপরে দেশপ্রেম, দেশ সেবার মনোভাব তৈরি করা, তারপরে আদর্শ নেতা তৈরি করা, লিডারশিপ কলেজ প্রতিষ্ঠা করে, এসব নিয়ে আমি অনেক অর্গানাইজেশনে লেখালেখি, চিফ মিনিস্টারকে ইত্যাদি সব করেছি। আমার এটা নেশা ছিল, কিন্তু কেউই কিছু তেমন করতে পারেনি আজ পর্যন্ত দেখছি। কিন্তু এইসব করার মধ্যে দিয়ে আর কি, যুদ্ধ হবে না, বিশ্বে শান্তি থাকবে, কোনো বিভেদ থাকবে না আঞ্চলিকও, সবাই শান্তিতে সুখে থাকবে। এইসব মিলিয়েই আমি আর কি সব চাই এবং চেষ্টা করে যাচ্ছি।
নিজেকে মূল্যায়ন করা খুব কঠিন। হঠাৎই আমার এইসব পাঠকের প্রশংসা এইসব দেখতে দেখতে দেখলাম, বুঝলাম যে আমি বোধহয় অনেক লিখে ফেলেছি তাদের কথাতে, এবং আরও লিখতে হবে। এইসব প্রশ্ন আসছে এবং দাবি আসছে। সুতরাং এই যে এত লিখে ফেলেছি, এত সব, তার মধ্যেও আরও কিছু লেখার আছে কি না সেটা তো বললাম যে অনেক কিছুই লিখছি, এখনও লেখা হতেও পারে, কিন্তু সেটা সত্যি কতটা কি সম্ভব হবে সেটা ঈশ্বরই জানেন। আর এই যে জিনিসগুলো, টপিকগুলো বললাম, একদম যুব কল্যাণে, দেশ গঠন, নেতাজির আদর্শে, এইসব আমার আর কি অ্যাম্বিশন, লক্ষ্য এবং প্রচেষ্টা। সুতরাং এইসবই আর কি আমি চাই হোক। শুধু আমি কেন, সমস্ত লেখকদের অনুরোধ করব তারা সবাই লিখুক। নিজস্ব উৎসাহ আমি এই যেসব বললাম, যুব কল্যাণ, সমাজ কল্যাণ আর আধ্যাত্মিক ব্যাপারে একটু আজকাল বেশি মাথা ঘামাচ্ছি, কিন্তু আমি তো যোগীদের মতো আমি অত নয়, অনেক কিছু শিখিনি। হয়তো যোগ দর্শন পড়েছি, পাতঞ্জলের যোগ বা স্বামী বিবেকানন্দের রাজযোগ, পাতঞ্জল থেকে লেখা সবই পড়লাম, কিন্তু আমি তো সেরকম একটা ক্ষমতাতে আমরা শিওরে উঠতে পারিনি। সেই জন্য আমি এই সব কিছুর মধ্যে দিয়ে আর কি সেই একই কথা আসছে, যুব সমাজ দ্বারা দেশ গঠন করবে, যারা দেশকে সুন্দর করবে, শুধু না, তারা আন্তর্জাতিক চেতনা নিয়ে পৃথিবী বিশ্বকে সুন্দর করতে পারে। বলা যায় না, স্বামী বিবেকানন্দ একজন যদি এত করতে পারেন, তাহলে আমাদের 10টা ছেলে মানুষ হয়ে গড়ে উঠলে, তিনিও চেয়েছিলেন যে অনেক কিছুই করতে পারে। সুতরাং এই সমস্তই আর কি আমার প্রার্থনা লেখার মধ্যে, এবং সবাইকে অনুরোধ করা, লেখক সাহিত্যিকদের লেখার, এই সবই আমার আর কি প্রার্থনা। আমি দর্শনের শিক্ষার্থী, সুতরাং দর্শনের অনেক ব্যাপার কিছু এসছে, লিখেছি, কিন্তু দর্শনের যে মূল কথা, যে সত্যিকার আমাদের মধ্যে সত্যের উদ্ঘাটন, সত্যের উপলব্ধি, মনুষ্যত্বের বিকাশ, এইগুলো আর কি বড় কথা। সুতরাং সেইগুলো সবসময় আমি প্রার্থনা করেছি, লেখার মধ্যেও প্রকাশ করার চেষ্টা করেছি, আর সেটাই চাই, অন্য সব লেখকদেরও অনুরোধ করি। সুতরাং আমার এই যে চাওয়া পাওয়া বা লেখার পরিধি, এসবের কথা আলোচনা করতে গেলেও বিশাল হয়ে উঠবে, কিন্তু সংক্ষেপে প্রায় আমি সব ক্ষেত্রেই এই প্রসঙ্গই চলে আসছে, বলেছি ও বলছি যে এই যুব কল্যাণ, সমাজ কল্যাণ আর মানুষের সমাজের, আমাদের শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমরা, আমাদের যুব সমাজে থাকবে না, তারা প্রকৃত মানুষ হয়ে সমস্ত বিশ্বের যে কল্যাণ, আর আমাদের যে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, সনাতন ধর্মের যে মাহাত্ম্য, সেটা বিবেকানন্দ অনেকটা 1893-তে ধর্ম মহাশয় ধর্ম বিজয় করে দেখিয়ে গেছেন। তারপরেও উনি অনেকবার গেছেন, প্রচার করেছেন, বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত সব প্রচার করেছেন, দেখিয়েছেন। বেদান্ত বা আমাদের যে দর্শনের যে সত্য উপলব্ধি বললাম, সেটা শুধু পাঠদান বা বই পড়ার মধ্যে দিয়ে না, সেটা জীবনে প্রয়োগ করা, সেটাই ব্যবহারিক বেদান্ত। এইসব প্রার্থনা, এসবের জন্য আপনাদের যে আশীর্বাদ এবং শুভ প্রার্থনা আশা করছি। নমস্কার সবাইকে, অভিনন্দন, ভালো থাকুন সবাই। শারদীয় উৎসবের আবার শুভেচ্ছা, নমস্কার জানাই।